রুল সম্পর্কে বলবো। যে স্পোকেন রুলগুলো না জানলে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এমন কিছু ইম্পর্টেন্ট রুল আমরা দেখব, যে রুলগুলোর মাধ্যমে আমরা সহজে ইংরেজি ভাষাটা শিখতে পারি। তো প্রথমে কয়েকটা রুল আমি একটু দেখাবো, দেখবেন। খুব সহজ একটা রুল, এটা হচ্ছে ইনফিনিটিভের একটা ব্যবহার। আমরা ইনফিনিটিভের বাংলা অর্থ জানি হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলা অর্থ হচ্ছে অসমাপিকা। দেখেন, স্পোকেন প্যাটার্নের ভিতরে আই হ্যাভ প্লাস নাউন। আই হ্যাভ না, এটা হবে আই ওয়ান্ট। আই ওয়ান্ট টু ইট। আই ওয়ান্ট টু ইট, এটার অর্থ কি? আমি খেতে চাই, আমি পান করতে চাই, আমি ঘুমোতে চাই, আমি যেতে চাই, তুমি যেতে চাও। এই যে দেখেন, একটা বাংলা ক্রিয়ার শেষে তে যুক্ত থাকলে, বাংলা ক্রিয়ার শেষে তে যুক্ত থাকলে মনে রাখবেন কথাগুলা: খেতে, যেতে, ঘুমাতে, আসতে, দৌড়াতে, হাঁটতে, খেলতে, পড়তে, লিখতে। এই যে ভার্বের শেষে তে যুক্ত থাকলে এগুলাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু খাম, আই ওয়ান্ট টু রান। এখানে আপনারা চাইলে সাবজেক্ট পরিবর্তন করে দিতে পারবেন। কি করতে পারবেন? সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। সাবজেক্টটা পরিবর্তনের কথা বলেছি। সাবজেক্ট কিভাবে পরিবর্তন করতে পারবেন? যেমন আই ওয়ান্ট টু ইট, এইটা আমরা আই এর জায়গায় সেকেন্ড পারসন বসাতে পারি। ইউ ওয়ান্ট টু ইট, ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক, দে ওয়ান্ট টু স্লিপ, দে ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু খাম, আই ওয়ান্ট টু রান, আই ওয়ান্ট টু ওয়াক, আই ওয়ান্ট টু প্লে, করিম ওয়ান্ট টু প্লে, সুমন ওয়ান্ট টু প্লে। অর্থাৎ স্ট্রাকচার বা রুলটা ঠিক থাকবে, কিন্তু আমাকে এখানে সাবজেক্ট পরিবর্তন করা লাগতে পারে, অবজেক্ট এবং ভার্ব। বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি পান করতে চাই, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক। আমি একটা ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, প্রতিনিয়ত কথাটা বলেও থাকি, আমাদের ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ আ লট অফ ভোকাবুলারি। প্রচুর পরিমাণে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। কেমন? যেমন এখানে দিয়েছে ইট। ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, স্লিপ মানে ঘুমানো, গো মানে যাওয়া, খাম মানে আসা। আপনি যদি 1000 ভার্ব জানেন, সেই 1000 ভার্বকে 1000 সেন্টেন্স তৈরি করা যায়। আমি আরেকটা বিষয় দেখিয়েছিলাম গত একটা ক্লাসে, যে একটা ভার্ব দিয়ে 30টা বাক্য তৈরি করা যায়। এখন 1000 ভার্ব আপনি যদি জানেন, তাহলে আপনি 30,000 বাক্যের গঠন করার ক্ষমতা আপনি অর্জন করতে পারবেন। তো এখানে আমাদের সর্বপ্রথম সাবজেক্ট চিনতে হয়, অবজেক্ট চিনতে হয়, ভার্ব চিনতে হয়। সাবজেক্ট মানে হচ্ছে ক্রিয়া, অবজেক্ট মানে কর্ম, আর ভার্ব, সরি, সাবজেক্ট হচ্ছে কর্তা, ভার্ব ক্রিয়া, আর অবজেক্ট হচ্ছে কর্ম। যেমন আই ওয়ান্ট টু ইট, এই বাক্যে দুইটা ভার্ব আছে। কোনটা? আই ওয়ান্ট, এই ওয়ান্ট একটি ভার্ব, আর টু ইট এই একটি ভার্ব। তো মনে রাখবেন, কোনো বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, কোনো বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে একটা ভার্বকে হয় জিরান্ড করতে হয়, না হয় ইনফিনিটিভ করতে হয়। দুইটা ভার্ব কখনো বেস ফর্মে বসে না। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আমি পান করতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমোতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু খাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। তো আমি প্রথমেই বলেছিলাম যে ভার্বের প্রথমে যদি, ভার্বের শুরুতে যদি টু থাকে বা টু যুক্ত ভার্ব, বাংলায় হচ্ছে তে, তয়কারে তে, এইগুলাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। বাংলাতে বলা হয় অসমাপিকা। অসমাপিকা অর্থাৎ যে কথাটার দ্বারা, যে ভার্বের দ্বারা বাক্য সমাপ্ত হয় না, তাকে বলা হয় অসমাপিকা। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আমি পান করতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। দেখেন, এই রুলগুলা অনেকেই হয়তো আমরা জানি, কিন্তু এই রুলগুলা দিয়ে আমরা নতুন নতুন বাক্য করব। আপনি এটা জানেন যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস টু যুক্ত ভার্ব,
এটা ইনফিনিটিভের একটা ব্যবহার। কিন্তু এখান থেকে আমাদেরকে কি করতে হবে? নতুন নতুন বাক্য গঠন করা শিখতে হবে। এখন আপনারা এটা আমার সঙ্গে একটু পড়বেন প্লিজ, যারাই ক্লাসে রয়েছেন। এগুলো প্রথম থেকে আমরা একটু সিরিয়াল অনুসারে পড়ব। প্রথমে লীলা আপা একটু পড়বেন প্লিজ। হ্যাঁ, এই বাক্যগুলো আপনি প্রথম থেকে পড়বেন। আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু কাম। টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আমি পান করতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই। আই ওয়ান্ট টু টক, আমি হাঁটতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই। আই ওয়ান্ট টু ক্লিন, আমি পরিষ্কার করতে চাই। আই ওয়ান্ট টু ওয়াচ, আমি দেখতে চাই। থ্যাংক ইউ। এখন তারপর এরপর, এরপর হ্যাঁ আর লাগবে না। এরপর চাইলে আপনি একটা এক্সটেনশনও যুক্ত করতে পারেন। যেমন আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি পান করতে চাই, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক। কি পান করতে চাই? আই ওয়ান্ট টু ড্রিঙ্ক মিল্ক, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আই ওয়ান্ট টু স্লিপ। আমি ঘুমাতে চাই। আমি কোথায় ঘুমাতে চাই? আমি খাটে ঘুমাতে চাই, আমি বিছানায় ঘুমাতে চাই, আমি এখন ঘুমাতে চাই। নাম্বার ফোর, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আমি হ্যাঁ, আই ওয়ান্ট টু স্লিপ, এখানে যদি আমি বেড ইউজ করি তাহলে এটা কি হবে? আই ওয়ান্ট টু স্লিপ। আর না, এখানে এটা দেখেন খুব কি ভালো, হবে? খুব ভালো প্রশ্ন করেছেন। এখানে আই ওয়ান্ট টু স্লিপ দিয়ে আই ওয়ান্ট টু স্লিপ বেড দেওয়া যাবে না। এই বেডের পূর্বে একটা প্রেপোজিশন দিতে হবে। আই ওয়ান্ট টু স্লিপ অন মাই বেড। আই ওয়ান্ট টু স্লিপ অন মাই বেড। অন মানে হচ্ছে এখানে বোঝাতে চাচ্ছেন যে আমি আমার বিছানায় ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ অন মাই অন বেড, মাই। অথবা আই ওয়ান্ট টু স্লিপ অন দ্য বেড। অন দ্য বেড। নাম্বার ফোর দেখেন, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। আমি আপনাদেরকে, আপনারা অনেক জায়গায় হয়তো কোর্স করেছেন বা এরপর করে থাকবেন, বা এখানে অনেকেই আছেন অন্যান্য কোর্সের সঙ্গে যুক্ত আছেন, তো একটা বিষয় আমি আপনাদেরকে শিখাতে চাই। আপনি যেখানেই পড়বেন মনে রাখবেন, ছোট থেকে বাক্য বড় করা শিখতে হবে। আমরা যখন কথা বলি, যে আমি যেমন বাংলায় কথা বলছি, আমি একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটায় চলে যাচ্ছি, টেন্সের পরিবর্তন করতেছি। তো এই টেন্সের পরিবর্তন এবং বাক্যকে ছোট থেকে বড় করা, যেমন এই যে এই বাক্যটা আই ওয়ান্ট টু গো, এতটুক দেওয়া আছে। আমি কি যুক্ত করে দিলাম? আই ওয়ান্ট টু গো টু স্কুল। আরও যুক্ত করতে পারবেন, আই ওয়ান্ট টু গো টু স্কুল উইথ ইউ। আমি স্কুলে যেতে চাই তোমার সাথে। আই ওয়ান্ট টু গো টু স্কুল উইথ ইউ ইন দ্য মর্নিং। আমি তোমার সাথে স্কুলে যেতে চাই সকালবেলায়। দেখেন। প্রবলেম হচ্ছে ওই যে এর আগে যে পিডিএফ দিছিলেন ওটা ওই প্রেজেন্ট পাস্ট যে অনেকগুলো মানে 50 ওয়ার্ড ছিল, ওটাতে একটু বড় বড়, ওখানে একটু তাল করে পাঠিয়ে দাও। ধন্যবাদ। দেখেন যেখানে সমস্যা হয় ওইটা আপনি এখনই আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, ওইটা আমি স্ক্রিনে এনে যেখানে আপনার সমস্যা আমি দেখাবো। যত জায়গায় সমস্যা থাকে, পার্সোনাল ব্যাচে যারা পড়তে আসেন, দেখেন আমি এখানে কখনো কিন্তু মিউট করি না, আনমিউট করা থাকে সব সময়। তো এইভাবে যার যেখানে সমস্যা, একজন না শুধু যে লীলা আপা বলছেন তা নয়, সবাই আমাকে বলবেন স্যার এই জায়গাটাই বুঝতে পারিনি। আমাদের এটা সম্ভবত থ্রি। আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্ট, তাই তো? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ড্রিল পার্টটা আমি একটু পরে, হ্যাঁ ওইটা আমি একটু পরে ওপেন করছি, আমি ওই জায়গাটাতে যাব। তো দেখেন এখানে বলছে যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু খাম, আমি আসতে চাই। আমি তোমার বাড়িতে আসতে চাই। আমি বাজারে আসতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট টু রান, আমি দৌড়াতে চাই। আমি তাহলে কি হবে? আমি মাঠে দৌড়াতে চাই। আই ওয়ান্ট টু রান ইন দ্য ফিল্ড। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই। আমি পার্কে হাঁটতে চাই। যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, এখানে প্রত্যেকটা বাক্যে ওয়ান্ট লেখা আছে। এখন এই ওয়ান্টটাকে আমি একটু পরিবর্তন করতে পারি, এটাকে ওয়ান্টেড করতে পারি। আই ওয়ান্টেড টু রান, আই ওয়ান্টেড টু ওয়াক, আই ওয়ান্টেড টু প্লে। অর্থাৎ এই বাক্যগুলো কিন্তু তখন প্রেজেন্ট টেন্স থাকলো না, এগুলো কিন্তু পাস্ট টেন্স হয়ে গেল। হ্যাঁ, এই বাক্যগুলোকে আপনি চাইলে ফিউচার করতে পারেন। এই বাক্যগুলোকে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারেন, পাস্ট কন্টিনিউয়াস করতে পারেন,
বিভিন্নভাবে আপনি এগুলোকে রূপান্তর করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে আরো কয়েকটা রুল একটু আপনাদের দেখাবো। এই রুলগুলো আপনারা আমার সঙ্গে একটু দেখবেন প্লিজ। দেখেন, কয়েকটা ইম্পর্ট্যান্ট রুল আমি একটু দেখাই। আচ্ছা, এখান থেকে শুরু করি। যেমন ইনফিনিটিভের একটা ব্যবহার দেখলাম, এই ব্যবহারগুলো অন্য কেউ একটু পড়বেন। যেমন পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, কাউকে কোনো কিছু আমি দেয়নি, আমি শিখিনি, আমি হারাইনি, আমি বুঝিনি, আমি শুরু করিনি, আমি ব্রাশ করিনি, আমি চেষ্টা করিনি। তবে এখানে প্রথমে আমি বাংলা এবং ইংলিশ দুইটাই পড়ে দিচ্ছি, আপনারা শুনবেন। আপনাদের পড়ার সময় আপনারা শুধু বাংলাটার দিকে তাকাবেন, চোখ রাখবেন, ইংলিশটা না দেখে বলার চেষ্টা করবেন। যেমন আমি দিয়েছিলাম, আই গেভ, আই গেভ। আর এইটাকে যদি বলা হয় আমি দেয়নি, আই ডিডন্ট গেভ। আমি দেয়নি, আই ডিডন্ট গেভ। আমি শিখিনি, আই ডিডন্ট লার্ন। আমি হারাইনি, আই ডিডন্ট লস। আমি বুঝিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আমি শুরু করিনি, আই ডিডন্ট বিগিন। আমি ব্রাশ করিনি, আই ডিডন্ট ব্রাশ। আমি চেষ্টা করিনি, আই ডিডন্ট ট্রাই। আমি হাসিনি, আই ডিডন্ট স্মাইল। আমি খুলিনি, আই ডিডন্ট ওপেন। তো এইভাবে। দেওয়া যাবে না? হ্যাঁ বলেন। বলছি ওই যে হাসি নিয়ে স্মাইল, ওখানে লাভ দেওয়া যাবে না? অবশ্যই লাভ। দেওয়া যাবে, হ্যাঁ। স্মাইল এবং লাফের ভিতরে কিঞ্চিত পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা আমি এখন বলে দিব। আচ্ছা, এরপর দেখি আমি এই পিডিএফটা অন্য কাউকে দিয়ে পড়াই। অনন্যা সরকার, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? অনন্যা সরকার, হ্যাঁ। এইটা একটু পড়তে হবে এখান থেকে। এই যে বাংলা এবং ইংলিশ, তবে বাংলা দেখে দেখে ইংরেজিটা না দেখে বলার চেষ্টা করতে হবে। আমি দেয়নি, আই ডিডেন্ট গেভ। আমি শিখিনি, আই ডিডেন্ট লার্ন। হ্যাঁ, অনন্যা একটু পড়ো তো। হ্যাঁ, আমি শিখিনি, আই ডিডন্ট লার্ন। হ্যাঁ, আমি হারাইনি, আই ডিডন্ট লুজ। হ্যাঁ। আমি বুঝিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। শুরু করিনি, আই ডিডন্ট বিগিন। আমি চেষ্টা করিনি, আই ডিডন্ট ট্রাই। হুম। আমি হাসিনি, আই ডিডন্ট স্মাইল। আমি খুলিনি, আই ডিডন্ট ওপেন। আমি বন্ধ করিনি, আই ডিডন্ট ক্লোজ। দেখাইনি, আই ডিডন্ট শো। সাহায্য করিনি, হুম। আই ডিডন্ট হেল্প। যাইনি, আই ডিডন্ট গো। আমি আসিনি, আই ডিডন্ট কাম। খাইনি, আই ডিডন্ট ইট। আচ্ছা, অনেক ভালো পড়েছো, থ্যাঙ্কস এ লট। এখন একটু আগে যেভাবে আমি বাক্যগুলো দেখালাম, এখনো সেইভাবে করতে হবে। কিভাবে? এই বাক্যটা যতটুক দেওয়া আছে এইটুককে একটু বড় করতে হবে। আমি দেয়নি, আই ডিডেন্ট গিভ। আমি কি দেয়নি? আমি বই দেয়নি, আমি কলম দেয়নি, আমি খাবার দেয়নি। আই ডিডেন্ট গিভ বুক, আই ডিডেন্ট গিভ ফুড, আই ডিডেন্ট গিভ মিল্ক, আই ডিডেন্ট গিভ মোবাইল ফোন। বিভিন্নটা বলা যায়। আমি শিখিনি, আই ডিডেন্ট লার্ন। আমি কি শিখিনি? আমি বাংলা শিখিনি, আই ডিডেন্ট লার্ন বেঙ্গলি। আই ডিডেন্ট লার্ন ইংলিশ, আই ডিডেন্ট লার্ন অ্যারাবিক। আমি হারাইনি, আই ডিডেন্ট লস। আমি কি হারাইনি? আমি আমার মোবাইলটি হারাইনি, আই ডিডেন্ট লস মাই মোবাইল। আমি আমার কলমটি হারাইনি, আই ডিডেন্ট লস মাই পেন। আই ডিডেন্ট লস মাই পেন ইয়েস্টারডে, আই ডিডেন্ট লস মাই ল্যাপটপ। এটা লুজ হবে না, অনন্য উচ্চারণ করেছো লুজ, এটা হবে লস, LOSE। আমি কিন্তু যারা নিউ লার্নার তাদেরকে একটা কথা প্রায়ই বলে থাকি, এখানে 10 জন ক্লাসে উপস্থিত রয়েছেন, এই 10 জনের ভিতরে যদি কথা বলার একটা দক্ষতা অর্জন করা যায়, তাহলে কোনো একটা সময়ে 10,000 মানুষের সামনেও কিন্তু কথা বলা যাবে। আর ইংরেজি শিখতে গেলে সবসময় আমি বলে থাকি একটু নির্লজ্জ হতে হবে। নির্লজ্জ কেন? আমাদের প্রত্যেকের ভিতরে জড়তা আছে। এখানে কিন্তু যারাই ক্লাস করছেন আমরা সবাই কম বেশি এডুকেটেড। বেশিরভাগ এখানে আমরা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার বা বিভিন্ন রকমের বিজনেসের সঙ্গে জড়িত। আমরা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে পড়তে এসেছেন। যারা চাকরি করছেন, অনেকটা লম্বা পথ পাড়ি দিয়ে চাকরি পেয়ে তারপরে এখানে এসেছেন। এর অর্থ কি? আপনারা ইংলিশ কিন্তু শিখছেন সেই ছোটবেলা থেকে, আমরা শিখতে 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 এই পর্যন্ত এসেছি। তারপরও আমরা পারি না। কেন পারি না জানেন? আমাদের এই জড়তার কারণে। বাংলাতে তো কখনো জড়তা আসে না। কেন আসে না? আমরা সকালে ঘুম থেকে উঠেই বাংলা বলা শুরু করি। তো এইভাবে যদি ইংরেজিটাও বলা শুরু করা যায়, তাহলে অতি অল্প সময়ের ভিতরে
you will be expert and fluent in English language. Do you believe it? আই হোপ। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনার ভুল হোক, ইট ডাজেন্ট ম্যাটার। ইট ডাজেন্ট ম্যাটার। মানুষ মাত্রই ভুল হয়। আমরাও এখন কত কিছু শিখি, শুধু এইটুক জানি যে আমি কিছুই জানি না। এটা বিজ্ঞানী নিউটন বলেছিলেন। তো যাই হোক, এখানে আমরা এই বাক্যগুলোকে বড় করা শিখব। আমি শিখিনি, আই ডিডেন্ট লার্ন। আমি ইংরেজি শিখিনি, আই ডিডেন্ট লার্ন ইংলিশ। আমি বাংলা শিখিনি। এরপর দেখেন, আমি শুরু করিনি। বাক্যটা এখানে যা দেওয়া আছে, আমি নিজের ব্রেনকে কাজে লাগিয়ে বাক্যটা আর একটু বড় করব। আমি শুরু করিনি, আই ডিডেন্ট বিগিন। আমি কি শুরু করিনি? আই ডিডেন্ট বিগিন দ্য ওয়ার্ক। আই ডিডেন্ট বিগিন দ্য গেম। আমি খেলাটা শুরু করিনি, আমি কাজটি শুরু করিনি, আমি বাড়িটি শুরু করিনি। বিষয়টা কি বুঝতে পারছেন এখানে আমি কিভাবে বোঝাতে চাচ্ছি? এখন আজকের ক্লাসে যারা রয়েছেন, যদি কারো কাছে খাতা এবং কলম থাকে, আমি একটু আগে একটা স্ট্রাকচার দেখিয়েছি, এখন কিন্তু আরেকটি স্ট্রাকচার দেখালাম। আমি আজকে একটু ভিন্নভাবে ক্লাসটা নিব। কেন? এই দুইটা স্ট্রাকচার আপনারা লিখবেন। কিভাবে লিখবেন? এখানের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1। আমি আবার বলি, সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস V1। এইটা দিয়ে একটু বলি প্লিজ, আমাকে শেষ করতে দিবেন। হ্যাঁ, আমি শেষ করি, তারপর বলবেন। এইটা দিয়ে আগে রুলটা লিখবেন, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1, অর্থাৎ ভার্বের অন ফর্ম। এইটা লেখার পরে তার নিচে ছোট্ট করে একটা এক্সাম্পল লিখবেন আমি শিখিনি, আই ডিডেন্ট লার্ন। এইটা লেখার পর আমি আর একটা সেন্টেন্সও বলবো না। এই রুলটাকে ফলো করে আপনাকে 10টা বা মিনিমাম 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। আমি শিখিনি, আমি হারাইনি, আমি ব্রাশ করিনি, আমি খুলিনি, আমি বন্ধ করিনি, আমি দেখাইনি। আমার বিষয়টা কি, আপনি যদি একটা রুল লেখেন আর ওই রুল ব্যবহার করে একটা এক্সাম্পল লেখেন, এর পরবর্তীতে আমি আর দেখাবো না, আপনি নিজে নিজে করবেন। দেখবেন যখন 9-10-এ আমরা অঙ্ক করতাম, একই সূত্র দিয়ে বা একই অঙ্কেও একটা টিচার দেখিয়ে দিত, বলতো যে এই নিয়মে বাদবাকি অঙ্কগুলো আছে, এবার তোমরা করো। তো আমাদের সব থেকে আমরা বেশি উপকৃত হব এইভাবে যদি স্ট্রাকচারটা ফলো করি। একটু আগে একটা স্ট্রাকচার দেখিয়েছি, সেটা ছিল ইনফিনিটিভের ব্যবহার। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি ফুটবল খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। তাহলে আমি এই 10 মিনিটের ভিতরে বা 20 মিনিটের ভিতরে দুইটা স্ট্রাকচার শিখালাম। কয়টা স্ট্রাকচার শিখালাম? দুইটা। এই দুইটা দিয়ে আপনারা আগামী ক্লাসে আমাকে প্রেজেন্টেশন দিবেন। মিনিমাম 10টা বা 20টা বাক্য বলবেন এই দুইটা রুল ব্যবহার করে। এবং আজকে রাত্রে ঘুমানোর সময়, কালকে ঘুম থেকে উঠে এই রুলগুলা ব্যবহার করে আপনি নিজে নিজে কথা বলতে থাকবেন। যদি এইটা আপনি করতে পারেন, মনে করবেন আপনার ইংরেজিটা শিখে উন্নতি হচ্ছে। আর যদি আপনি রুলগুলা মনে না রাখতে পারেন, পড়াটা কিন্তু আপনার বৃথা যাবে। তো এই দুইটা স্ট্রাকচার এখানে দেখালাম। আমি আরো কয়েকটা স্ট্রাকচার দেখাতে চাই। দেখেন, স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে, ডে টু ডে লাইফে কথা বলতে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? ইট শুড বি প্লাস V3। ইট শুড বি প্লাস V3। যদি কারো কাছে খাতা কলম আছে, এখানে অনন্যা বা অন্য যারা ক্লাস করছেন, লীলা আপা, হ্যাঁ একটু মনে রাখবেন, আজকে যদি না থাকে আগামী ক্লাস থেকে খাতা এবং কলমটা নিয়ে বসবেন। কারণ কি, মানুষ আমরা যতটা শুনি তার থেকে বেশি পরিমাণ আমরা ভুলে যাই। এটা হচ্ছে সাইন্টিফিক্যাল প্রুভড। আর এই যদি না ভুলে যেতাম তাহলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকতো না। তো এইটা আমরা কিন্তু ভুলে যাওয়াটাই আমাদের মানুষের স্বভাব। তো ভুল হবে না, কি করতে হবে? আমাদেরকে পার্সিভারেন্স হতে হবে, প্রচুর অধ্যবসায়ী হতে হবে। আপনি একটা জিনিস এখন পড়লেন, 1 ঘন্টা 2 ঘন্টা পর ভুলে যাবেন, একটু পর আবার ওইটা পড়তে হবে। আগামীকাল আবার পড়বেন, 5 দিন পর আবার পড়বেন। এইভাবে যখন একটা বিষয় বারবার পড়বেন, দেখবেন এটা আপনার আর ভুল হবে না। তো এখানে কি বলছে? ইট শুড বি ডান, ইট শুড বি ফিনিশড, ইট শুড বি কমপ্লিটেড, ইট শুড বি চেকড, ইট শুড বি ক্লিনড, ইট শুড বি প্রিপেয়ার্ড, ইট শুড বি ইমপ্রুভড। তাহলে কি হলো? এটা করা উচিত, এটা শেষ করা উচিত, এটা সম্পন্ন করা উচিত, এটা পরীক্ষা করা উচিত, ঘরটি পরিষ্কার করা উচিত, তোমাদের উন্নতি করা উচিত, তাদের প্রস্তুত করা উচিত, এটা গোছানো উচিত।
অর্থাৎ এখানে ইট দিয়ে বেশিরভাগ বাক্যগুলো করা হয়েছে। ইট প্লাস শুড বি প্লাস ভি থ্রি। ইট শুড বি ডান, এটা করা উচিত। ইট শুড বি ফিনিশড, এটা শেষ করা উচিত। ইট শুড বি কমপ্লিটেড, এটা সম্পন্ন করা উচিত। ইট শুড বি চেকড, এটা পরীক্ষা করা উচিত। ইট শুড বি ক্লিনড, এটা পরিষ্কার করা উচিত। ইট শুড বি প্রিপেয়ার্ড, এটা মেরামত করা উচিত। তাহলে এই তিনটা স্ট্রাকচার কিন্তু আমরা শিখলাম। এই তিনটা স্ট্রাকচার লিখবেন, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল লিখবেন। ওইটা দেখে দেখে আপনি আরো 10টা বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আমরা প্রথমে শিখেছি ইনফিনিটিভের ব্যবহার, তারপর শিখেছি সাবজেক্ট প্লাস ডিডন্ট বা ডিড নট প্লাস ভার্বের ভি অন, আর এরপর তৃতীয় নম্বরে যে রুলটা শিখলাম এটা হচ্ছে ইট শুড বি প্লাস ভি থ্রি। ইট শুড বি প্লাস ভি থ্রি। আপনাদেরকে আমি অনেক গ্রামার শিখাচ্ছি, অনেক ভোকাবুলারি শিখাচ্ছি, কিন্তু দেখলাম আমরা ইংরেজিতে এখনো কথা বলতে পারছি না। তাই এই পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি সোহাগ স্যার এবং আমি। আমরা এখন থেকে এই বিভিন্ন স্ট্রাকচার, যদি আপনি 100 স্ট্রাকচার মুখস্থ করতে পারেন তাহলে আপনি বাক্যগুলো ইজিলি তৈরি করতে পারবেন। দেখেন স্ট্রাকচারের একটা ক্লাস আমি নিয়েছিলাম, এই যে 100 প্লাস স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। তো এইটাও পড়িয়ে দেখেছি, কোনো কাজ হচ্ছে না। কিন্তু এই যেভাবে ক্লাসগুলো এখন নিচ্ছি, প্রত্যেক দিন 5টা করে রুল আর তার এক্সাম্পলগুলো যদি আপনি পড়তে পারেন, পরবর্তী দিন ওইগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, ফ্লুয়েন্টলি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। কারণ আমরা সকালে ঘুম থেকে উঠে পরের দিন ঘুমানো পর্যন্ত আমরা যে কথাগুলো বলি সব কিন্তু এই রুলের ভিতরে থাকে। তো দেখেন এখান থেকেও আমি আপনাদেরকে এই পিডিএফটা দিব, আপনারা পড়বেন। এটা আগে অনেকবার দিয়েছি, এখন প্রয়োজনে আবার দিচ্ছি। এগুলো থেকে এই যে 100 স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচার খুব মূল্যবান। যেমন দেখেন একটা স্ট্রাকচার রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে, অথবা এটাও এবং ওটাও। মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। এই বাক্যগুলো তৈরি করতে গেলে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার জানতে হবে। মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। এই বাক্যগুলো আমি না পড়ে আপনাদেরকে দিয়ে পড়াবো। মিজানুর রহমান ভাইয়া প্লিজ একটু পড়বেন। আচ্ছা, ক্লাসের সবাই জয়েন করেছেন, রুমা আপা, রোকে আপা, যারা বিলকিস আপা জয়েন করেছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে যাই হোক এটা আমি পরে বলি। আমি এখন একটু মিজানুর ভাইয়া পড়বেন। হ্যাঁ, এই বাক্যগুলো একটু পড়েন, পড়ে এখান থেকে একটু কথা বলতে হবে। যে স্ট্রাকচারগুলো সামনে দেখা যাচ্ছে এর বাইরেও কিন্তু কয়েকটা বাক্য আপনাকে তৈরি করে ইনস্ট্যান্টলি এখনই বলতে হবে। তো 1 নাম্বার থেকে বাক্যগুলো একটু মিজান ভাইয়া পড়বেন প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। হুম দি গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। হুম সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হুম হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। হ্যাঁ, তারপর পড়বেন রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। সে প্রয়োজনে হয়। আচ্ছা আচ্ছা। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। হুম, রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। হ্যাঁ সে সুন্দরী মেয়ে, ও চায় সুন্দরী যৌতুকও চায়। হ্যাঁ সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হ্যাঁ He wants the beautiful girl as well as dowry. হ্যাঁ, উচ্চারণটা হবে ডাউরি। ডাউরি মানে হচ্ছে যৌতুক প্রথা, যৌতুক। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। He gave me shelter as well as food. হ্যাঁ, স্যার একটু উপর দিকে উঠান দাও। অবশ্যই। গাছ আমাদের ফলও দেয়। গাছ আমাদের ফল ও দেয়, ছায়াও দেয়। হ্যাঁ, Tree give us fruits as well as shade. শেড। ট্রি গিভ আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। দেখেন আমরা যখন কথা বলতে চাই আমাদের কথার ভিতরে এমন কিছু বাক্য চলে আসে যেখানে কিন্তু এই ধরনের বাক্য থাকে। যেমন একটা ছেলে বিয়ে করবে, তো সে সুন্দরী মেয়েও চায়, সাথে যৌতুকও চায়। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। যেমন গাছ কিন্তু অলরেডি আমাদের ফলও দেয়। গ্রীষ্মের সময় বড় বড় গাছের ছায়ার নিচে আমরা বসি, তাই বলছে গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার না করে আপনি কোনো টেন্স, কোনো সেন্টেন্স,
কোনো পার্টস অফ স্পিচ, কোনো ভয়েস চেঞ্জের কোনো রুল দিয়ে বাক্যগুলো করতে পারবেন না। বাক্যগুলো করতে গেলে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার জানতে হবে। এখন আপনারা তো অনেক দিন থেকে পড়ছেন, কিন্তু ভালো রেজাল্ট পেতে গেলে কি করতে হবে? এই অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে এখানে আমি 6টা বাক্য লিখেছি। আপনাকে আরও 6টি বা 10টি বাক্য নিজে নিজে তৈরি করতে হবে। আরও কি করতে হবে? আপনি যখন অবসরে আমার ক্লাস রেকর্ডটি শুনবেন, পিডিএফগুলো দেখবেন, তখন আপনাকে এখান থেকে নিজে নিজে বাক্য নিজের মেধা দিয়ে তৈরি করা শিখতে হবে। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাবারও দিয়েছিল। সে আমাকে একটা নতুন বস্ত্র দিয়েছিল, সঙ্গে কিছু টাকাও দিয়েছিল। এই ধরনের বাক্যগুলো সেই সাথে, অথবা এটাও বা ওটাও, এই বাক্যগুলো করতে গেলে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার করতে হবে। পরে একটা রুল দেখা যাচ্ছে কেমন হয়। যেমন এখন শীতকাল চলছে বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশেই এখন শীতকাল। আপনারা যারা সৌদি আরব থেকে বা কানাডা, আমেরিকা থেকে ক্লাস করছেন, বিভিন্ন দেশে এখন প্রায় শীতকাল চলছে। তো এখন এই শীতের ঋতুতে আমরা কিন্তু একটু ভ্রমণ করতে চাই। তো কেউ বলছে যে এই শীতে কক্সবাজারে গেলে কেমন হয়, এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়। দেখেন, আমরা অ্যাজ উই আর বাঙালি, আমরা যেহেতু বাঙালি, আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে যে বিষয়ের উপর আপনি কথা বলবেন, ওই বিষয়গুলো কেন জানি আপনার ব্রেনে আগে বাংলায় চলে আসবে। কারণ আমাদের রক্তের সাথে বাংলা মিশে আছে। তাই আগে বাংলা সেন্টেন্সগুলো বুঝতে পারলে ইংলিশটা অটোমেটিকলি আপনার কাছে সহজ হয়ে যাবে। কি বলছে? মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, এখন ঘুমাতে গেলে কেমন হয়। তো এই যে কেমন হয়, এই স্ট্রাকচারটি হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। এই বাক্যগুলো মিজান ভাইয়া আবার একটু পড়েন তো, কেমন হয়। স্ট্রাকচারটা পড়বেন, এরপর এক্সাম্পল পড়বেন। প্লিজ স্টার্ট নাও। How, how about plus verb plus ing plus extension. ইয়েস, এক কম্পিউটার নম্বর শিখলে, হ্যাঁ। খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। হুম। দুই, এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট টকিং এ কাপ অফ কফি। এই শীতে এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট, স্যার একটু পদ্ধতি তোলেন তো। হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। আচ্ছা, দেখেন এই যে স্ট্রাকচার বা এই যে পিডিএফটা, এখানে 100+ রুল রয়েছে, যে রুলগুলো আমরা কথা বলতে গেলে প্রতিনিয়ত প্রয়োজন হয়। নাম্বার 3তে একটা রুল রয়েছে ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। আমার খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে না। তোমার কি কফি খেতে ইচ্ছা করছে? আমার পাখির মতো আকাশে উড়তে ইচ্ছা করছে। আমার এখন ঘুমোতে ইচ্ছা করছে। আমার এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তার এখন ঢাকায় যেতে ইচ্ছা করছে। এই বাক্যগুলা এই ফিল লাইক দিয়ে করতে হবে। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখানে আমি এখন থেকে রেগুলার আপনাদের ক্লাসগুলো নিব, অর্থাৎ এই একটা রুটিন করেই। তো এই 1 থেকে 10 পর্যন্ত আমি প্রত্যেকটা ব্যাচে 20টা করে দেই, আপনাদের দিলাম মাত্র 10টা। 10টা করে রুল আপনারা পড়বেন এবং নতুন কোনো বাক্য প্রত্যেকটা রুল থেকে তৈরি করে দেখাতে হবে। 10টা করে রুল পড়বেন, আর এই রুলের অধীনে বাক্য তৈরি করতে হবে আপনাকে। কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, এই হাউ অ্যাবাউট দিয়ে এখানে যে 5টা বাক্য দেওয়া আছে, এই 5টা বাক্যের বাইরে আপনাকে নতুন বাক্য তৈরি করতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই একটা পড়া দিলাম। আরেকটা পড়া থাকবে হচ্ছে, আমি কনজুগেশন অফ ভার্ব, এইটা আপনাদেরকে দিয়েছিলাম, আজকে আবারও দিচ্ছি। এই কনজুগেশন অফ ভার্বগুলা, তবে আপনাদের জন্য একটা কঠিন পড়া হবে, এটা হোমওয়ার্ক থাকবে। কঠিন হোমওয়ার্কটা কি? এটা আমি অনেকবার দিয়েছি, কিন্তু আপনারা পড়াটা প্রস্তুত করে দিতে পারেন নাই। এখন এই পিডিএফটা মাত্র 2 দিনে কমপ্লিট করে দিতে হবে। আমি যে কোনো জায়গা থেকে ভার্ব জিজ্ঞাসা করব। যেমন এখানে রুমা আপা রয়েছেন ক্লাসে, আমি যদি বলি আপনি বিগিন থেকে এর 3টা ভার্ব ফর্ম বলবেন, আপা কি বলবেন? বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। আমি যদি বলি গিভ, কি হবে?
গিভ, গেভ, গিভেন, Give, gave, given. গিভেন। থ্যাংক ইউ। এখন আমি শুধু ওইটা পড়া নিব না, আমি বলবো আপনি গিভ দিয়ে একটা বাক্য বলেন, গেভ দিয়ে একটা বাক্য বলেন, গিভেন দিয়ে একটা বাক্য বলেন। অর্থাৎ আমরা যেভাবে শিখেছি এখন সেই সিস্টেমটা একটু চেঞ্জ করব, কারণ যে কোনো নতুন ওয়ার্ড শিখে ওইটা দিয়ে বাক্য না করলে কিন্তু ওই ওয়ার্ডগুলো আপনার মনে থাকে না। আমি একটা লাইনে 50 জন মানুষকে আমি দাঁড় করিয়ে দিলাম, প্রত্যেকের নাম আপনি জিজ্ঞাসা করলেন, দেখবেন 1 ঘন্টা পরে অধিকাংশ ব্যক্তির নাম আপনি ভুলে গেছেন। কিন্তু ওই নামগুলা যদি আপনি বারবার প্রত্যেকদিন তাদের সাথে পরিচিত হতে থাকেন, দেখবেন আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে। এখানেও বিষয়টা, কিছু ভুলে গেছি, আপনি আমাদের পড়ানো ছেড়ে দিছেন। না পড়ানো ছেড়ে দেয়নি, আপনি হয়তো, না না না, এটা আপনি হয়তো জানেন না, আমি পরে বলবো, গ্রুপে লেখা হয়নি আপনার সঙ্গে। আমার একটু পারিবারিকভাবে সমস্যা হয়ে গিয়েছিল, আমার চাচা মারা গিয়েছে, যার কারণে আমি দীর্ঘদিন পড়াতে পারিনি। এটা আমাদের যে ধর্মীয় ওখানে 13 দিনের যে মাঙ্গলিক কাজকর্ম করতে হয় সেটা আমাকেই করতে হয়েছে, যার কারণে অনেকদিন আমি ওইভাবে পড়াইনি। এটা আমি গ্রুপে লিখছিলাম কিন্তু আপনাদের গ্রুপে হয়তো দেওয়া হয়নি। এজন্য বলছি যে এখন থেকে ক্লাসগুলো খুব নিয়মিতভাবে করবেন। দেখবেন এই যে নতুন যে ইয়েটা সিস্টেমটা, এভাবে আমরা দ্রুত আগাতে পারবো, এটা মনে রাখবেন। আর আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে যে আমরা এই যে স্ট্রাকচারগুলো শিখছি, এই স্ট্রাকচারগুলো দিয়ে আমাদেরকে কথা বলার জন্য প্রেজেন্টেশন তৈরি করতে হবে প্রত্যেক দিন। যেমন আমি আজকে যে 3টা 4টা রুল আপনাদেরকে দেখালাম, এই 4টা রুল ব্যবহার করে আপনি কথা বলবেন। কিভাবে বলবেন? যেমন আমরা প্রেজেন্টেশন শিখেছিলাম যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিসের ভিতরে 3টা বিষয় শিখেছিলাম, প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, পাস্ট টেন্স ব্যবহার করে, ফিউচার টেন্স ব্যবহার করে। তো যখন আপনি পাস্ট টেন্স ব্যবহার করে কথাগুলা বলবেন, তখন আপনাকে কিন্তু এই যে আজকের বাক্যগুলা শেখালাম, এই বাক্যর এই রুলগুলো আপনার কথা বলার ভিতরে থাকতে হবে। ক্লাস কি আরো আগে শুরু হয়েছিল স্যার? হ্যাঁ, এটা একটু আগেই শুরু হয়েছে। যাই হোক, এখন করতে থাকেন। আমি দেখেন আরো যে কয়েকটা বিষয় বাকি ছিল সেই বিষয়গুলো একটু দেখাবো। ওয়েট প্লিজ। কারো পাশে একটু শব্দ হচ্ছে, মিউট করে রাখবেন। দেখেন আরো একটা স্ট্রাকচার এখানে দেখাই, সেই স্ট্রাকচারগুলো হচ্ছে একটু ওয়েদার সম্পর্কিত, আবহাওয়া সম্পর্কিত একটা স্ট্রাকচার এখানে দেখাবো। যেমন এখন শীতকাল চলছে, তাই না? তাহলে এটা যদি বলি, আজ বেশ ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে। আজ আবহাওয়া ভালো, দ্য ওয়েদার ইজ নাইস টুডে। আজ দিনটি খুব রোদেলা, ইট ইজ সানি টুডে। সানি টুডে, হ্যাঁ, সানি ডে, রৌদ্র, ইয়েস, সানি ডে। উজ্জ্বল। সানি ডে বললে রৌদ্র উজ্জ্বল, আর রোদেলা দিন বললে এই আজ শব্দটার কারণে টুডে এসেছে এখানে। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব ঠান্ডা, ইটস কোল্ড টুডে। আজ খুব ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে। আজ ঠান্ডা বললে বলতে হবে ইট ইজ কোল্ড টুডে, আর আজ খুব ঠান্ডা, ইট ইজ ভেরি কোল্ড টুডে। ইট ইজ ভেরি কোল্ড টুডে, এই খুবের কারণে এখানে ভেরি হয়েছে। রুমা আপা যেহেতু পড়ছেন, এই বাক্যগুলো পরপর পড়ে যান। টুডে ইজ ভেরি কোল্ড। হ্যাঁ, অবশ্যই বলা যাবে। সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখেন, অ্যাডভার্বটা বাক্যের শুরুতে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের মাঝে বসতে পারে, অ্যাডভার্ব বাক্যের শেষে বসতে পারে। আপনি যে কোনো জায়গায় দিলে হবে। ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি কোল্ড টুডে, অর টুডে ইট ইজ ভেরি কোল্ড, দুইটাই রাইট। রুমা আপা একটু পড়েন, প্রথম থেকে পড়বেন। আজ আবহাওয়া ভালো। The weather is nice today. আজ আবহাওয়া ভালো, it is sunny today. আজ রোদেলা দিন, it is very hot today. আজ খুব গরম, it is cold today. আজ ঠান্ডা, it is very cold today. আজ খুব ঠান্ডা, it is cloudy today. আজ আকাশ মেঘলা। তারপরে হচ্ছে it is raining. কেউ কি মানে কিছু বলতেছে, বুঝতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখছি। হ্যাঁ, না না না, থামবেন না। কারো পাশে যদি কোনো শব্দ হয় একটু মিউট করে রাখেন প্লিজ। হ্যাঁ, লীলা আপার পাশে, হ্যাঁ হ্যাঁ, আমি এটা মিউট করে দিয়েছি, হ্যাঁ মিউট করেছি। হ্যাঁ, পড়ুন প্লিজ। হ্যাঁ, তারপর হচ্ছে it is raining now. এখন বৃষ্টি হচ্ছে। It is raining heavily. খুব জোরে বৃষ্টি হচ্ছে। It may rain today. আজ বৃষ্টি হতে পারে। মানে মে লেখা আছে যেহেতু, তাই না স্যার? ইয়েস ইয়েস, মে মানে হচ্ছে সম্ভাবনা, এই যে হতে পারে। এর জন্য মে ব্যবহার করতে It হয়। is clear. আকাশ পরিষ্কার। হুম, The weather is changing. আবহাওয়া পরিবর্তন হচ্ছে। হ্যাঁ
ইট ইজ উইন্ডি টুডে, আজ বাতাস বেশি। দেয়ার ইজ এ স্ট্রং উইন্ড, জোরে বাতাস বইছে। ইট ইজ হিউমিড টুডে, আজ আর্দ্রতা বেশি। মনে রাখবেন হিউমিড মানে হচ্ছে আর্দ্রতা, ইট ইজ হিউমিড টুডে। তারপর হচ্ছে দ্য ওয়েদার ইজ ব্যাড টুডে, আজ আবহাওয়া খারাপ। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট, আবহাওয়া মনোরম। ইট ফিলস ওয়ার্ম টুডে, আজ একটু গরম লাগছে। ইট ফিলস কুল টুডে, আজ ঠান্ডা ঠান্ডা লাগছে। দ্য সান ইজ ভেরি ব্রাইট, সূর্য খুব উজ্জ্বল। দেয়ার ইজ নো রেইন টুডে, আজ বৃষ্টি নেই। দ্য ওয়েদার ওয়াজ গুড ইয়েস্টারডে, গতকাল আবহাওয়া ভালো ছিল। ইট ওয়াজ ভেরি হট ইয়েস্টারডে, গতকাল খুব গরম ছিল। ইট উইল রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে। দ্য ওয়েদার উইল বি কোল্ড টুমরো, আগামীকাল ঠান্ডা পড়বে। আই লাইক সানি ওয়েদার, আমি রোদেলা আবহাওয়া পছন্দ করি। আই ডোন্ট লাইক রেইনি ডেজ, আমি বৃষ্টির দিন পছন্দ করি না। উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, শীত আমার প্রিয় ঋতু। সামার ইজ ভেরি হট হিয়ার, এখানে গ্রীষ্ম খুব গরম। দ্য ওয়েদার এফেক্টস আওয়ার মুড, আবহাওয়া আমাদের মনের উপর প্রভাব ফেলে। টুডে ইজ এ বিউটিফুল ডে, আজ দিনটি সুন্দর। স্যার দেখেন এবার আমি একটু বলি এই বাক্যগুলো। হ্যাঁ, দি টুডে ইজ আ বিউটিফুল ডে, আজ দিনটা খুব সুন্দর। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ রুমা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, অন্যরা কি সবাই শুনতে পারছেন আমাকে প্লিজ? বারবার মানে কি এই বলছিল হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল। সমস্যা স্যার। হ্যাঁ, আপনি কোনো একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, বলুন। ওই যে এখানে সামার ইজ ভেরি হট হিয়ার, মানে বাক্যটা একটু কেমন যেন, মানে সামার হচ্ছে গ্রীষ্মকাল, হ্যাঁ হ্যাঁ ইজ ভেরি হট হিয়ার, এখানে খুব গরম, মানে এখানে গ্রীষ্ম খুব গরম। হ্যাঁ, এখানে সামার মানে গ্রীষ্ম ঋতুটাকে বোঝাচ্ছে। বাক্যটা ঠিক আছে, এটা সমস্যা নেই। সামার ইজ ভেরি হট হেয়ার, যেমন আপনি যদি কুয়েতে যান, কুয়েত থেকে যারা ক্লাস করে, কুয়েতে কিন্তু প্রচন্ড গরম। এখানে কিন্তু শীতের সময়টাতেও বেশি একটা শীত পড়ে না। তো এখানে সামার মানে গ্রীষ্ম ঋতুটাকে বোঝাচ্ছে। সামার ইজ ভেরি হট হেয়ার। আচ্ছা, এইখান থেকে আমরা বাক্যটা পড়লাম, রুমা আপা পড়েছে, সবাই শুনেছেন। তো এখান থেকে আরো কিভাবে আমরা ভালো একটা ফিডব্যাক পেতে পারি, সেই বিষয়টা হচ্ছে আমি ক্লাসটা যখন কেটে দিব, যেহেতু আগামীকাল ক্লাস নাই, পরের দিন ক্লাস আছে, আগামীকাল আপনারা কিভাবে এই শীটটা পড়বেন, বাংলাটা পড়বেন, ইংরেজির দিকে তাকানো যাবে না। যখন আপনার ইংরেজি বেঁধে যাবে তখন আপনি একটু দেখে নেবেন। আজ আবহাওয়া ভালো, দ্য ওয়েদার ইজ নাইস টুডে। আজ রোদেলা দিন, ইট ইজ সানি টুডে। আজ খুব গরম, ইটস ভেরি হট টুডে। আজ ঠান্ডা, ইটস কোল্ড। ইটস কোল্ড। আজ খুব ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে। যেটা আপনি না পারবেন, এই বাম পার্শ্বের ইংলিশটা দেখবেন। কিন্তু যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, তখন বাংলা দেখে দেখে ইংরেজিটা বলার চেষ্টা করবেন। যেমন এখন কিন্তু সত্যিই সারা দেশে প্রচন্ড ঠান্ডা, এবং আরো 2-4 দিন পরে বা নেক্সট উইকে মনে হয় আরো বেশি ঠান্ডা আসতে পারে। তখন এই দিনগুলার আমরা কিভাবে বর্ণনা করব? তখন আপনি এভাবে বলতে পারেন, ইট ইজ ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ কোল্ড টুডে। এই কোল্ড না, এটা কিন্তু CKQ। আমি আজকে আবারও একটু প্রোনাউন্সিয়েশনটা দেখাবো। তো কোল্ড বলা যাবে না, কোল্ড। কোল্ড, সি দিয়ে যত শব্দ থাকবে, যেমন আমরা যদি বলি ক্যান, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। নো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা যদি অ্যাকসেন্টটা শিখতে চাই, আমেরিকান অ্যাকসেন্টটা সারা বিশ্বে বেশি প্রচলিত, তো আমাদেরকে এই অ্যাসপিরিয়েটেড সাউন্ড এবং নন অ্যাসপিরিয়েটেড সাউন্ড, এটা কোনো একটা সময় আমি আপনাদেরকে দেখাতাম, আবারও ঠিক সেইভাবে আমরা রিপিট করব। তবে আমাদের পড়ার ধরনটা এখন একটু চেঞ্জ করতে হবে, নিজেদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে প্রত্যেকটা শীট আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি, অন্যরা শুনছেন, এটা কিন্তু খুব কাজে দিবে। আরও কাজে দিবে কখন? যখন আপনি নিজে এইভাবে পড়বেন, বাংলা দেখে দেখে ইংরেজি করার চেষ্টা করবেন। আমি অনেক গ্রামারের রুল শিখিয়ে দেখেছি, অনেক ভোকাবুলারি শিখিয়েছি, কিন্তু যতদিন না আমরা নিজেরা কথা না বলছি, কোনো কিছুতেই কোনো কাজে আসবে না। তো এখন আমাদের এই বাক্যগুলো দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ব্যবহার করি, সেই বাক্যগুলো আমরা তৈরি করব এখন থেকে। হুম। যেমন দেখেন, এখানে আমি আরো কয়েকটা বিষয় একটু দেখাতে চাচ্ছিলাম। একটু ওয়েট করবেন।
এখানে যেমন আপনারা অনেক এজের লোকজন রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চারাও এখানে ক্লাস করছে, তাদের জন্যও কিন্তু এগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। ছোট ছোট বাক্য কিভাবে বলতে হয়, যেমন আরেকটু, আ লিটিল মোর, আমাকে আরেকটু পানি দিন, গিভ মি আ লিটিল ওয়াটার, আমাকে আরেকটু খাবার দিন, গিভ মি সাম লিটিল ফুড, অনেক বেশি, টু মাচ, শুভকামনা, বেস্ট অফ লাক। আমরা যখন কারো কাছ থেকে বিদায় নেই তখন কি বলি? বেস্ট অফ লাক। ভালো ধারণা, গুড আইডিয়া। এবার তোমার পালা, নাও ইটস ইয়োর টার্ম, একটু পরে, আ লিটিল লেটার, অবিশ্বাস্য, আনবিলিভেবল, অবিশ্বাস্য বিষয়, আনবিলিভেবল ম্যাটার, একটু আস্তে, স্লো ডাউন, মাফ করবেন, এক্সকিউজ মি। তো এখানে অদ্রিতা ক্লাস করছো, তুমি কি আমাকে শুনতে পারছো? সে একজন ক্লাস 6 এর স্টুডেন্ট। এটা একটু পড়ো তো। Yes, sir. ফ্রম কুষ্টিয়া, হ্যাঁ, এটা বলো। তুমি যে জয়েন করেছো এর জন্য অনেক ধন্যবাদ। সবার সঙ্গে ক্লাস করার জন্য একটা আলাদা ফিল পাবে। তুমি এগুলা পড়ো। দেখো এখানে ডান পাশে তুমি যদি এইটার উচ্চারণ না করতে পারো, এর বাংলাটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এ লিটিল মোর। তো এটাকে কি বলতে হয়? আমি প্রোনাউন্সিয়েশনের সময় শিখিয়েছিলাম, থ্যাংক ইউ। এটাকে আ বলতে হয়। কি বলতে হয়? এটার উচ্চারণটা হবে আ, আ লিটিল মোর, আর একটু। তারপর কি এগুলো পড়ে যাও তো। টু মাস, Too much. অনেক বেশি। হ্যাঁ, Best of luck. হুম, শুভকামনা। হ্যাঁ, Good idea. ভালো ধারণা। হ্যাঁ, Your turn. তোমার পালা। A little later. একটু পরে। হ্যাঁ। Unbelievable. আনবিলিভেবল, আনবিলিভেবল, অবিশ্বাস্য। হুম, অবিশ্বাস্য। হ্যাঁ, Slow down. একটু আস্তে। হুম, Excuse me. মাফ করবেন। হ্যাঁ, Badly sorry. খুবই দুঃখিত। Far away. অনেক দূরে। হ্যাঁ। A little far. A little far. একটু দূরে। Good night. শুভরাত্রি। By chance. ভাগ্যক্রমে। A little bite. অল্প একটু। না, এটা বাইট বলবে না, এটা বিট বলতে হবে, আ লিটিল বিট। হ্যাঁ, অল্প একটু। Little bit. হ্যাঁ, All day long. সারাদিন। A bite more. একটু বেশি। হুম। Bit more. ইয়েস। Quite good. বেশ ভালো। Just a little. অল্প একটু। Good job. ভালো করেছো। দেখেছো, গুড জব, হ্যাঁ, ভালো করেছো, ওয়েল ডান, আমরা যেটাকে বলি সাব্বাস, ওয়েল ডান। এটাকে আমরা বলবো গুড জব, বেশ ভালো করেছো। লিটিল, জাস্ট আ লিটিল, অল্প একটু। আপনাকে বা তোমাকে আমি বললাম যে কতটুকু লবণ প্রয়োজন, কতটুকু পানি প্রয়োজন, কতটুকু খাবার প্রয়োজন, জাস্ট আ লিটিল, অল্প একটু। বেশ ভালো, কোয়াইট গুড, একটু বেশি, আ বিট মোর, সারা দিন, অল ডে লং। আমি আজ সারা দিন বই পড়েছি, আমি আজ সারা দিন কাজ করেছি, আমি আজ সারা দিন ভ্রমণ করেছি। এখান থেকে এই ছোট ছোট বাক্য নিয়ে বাক্যটা আমাদেরকে বড় করতে হবে। কি করতে হবে? বাক্যটা আমাদেরকে বড় করতে হবে। আমি এই বিষয়গুলো কোনো একটা ক্লাসে অনেক দিন পূর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বাক্য বড় করতে পারি, তাই না? ছোট ছোট বাক্যকে কিভাবে বড় করতে হয়। তো আমাদের সেই বিষয়টা নিশ্চয়ই কারো মনে আছে, কারো মনে নাই। এটা আমি আরেকবার একটু রিপিট করে দিতে চাই। এটা দেখিয়ে আমি ক্লাসটা শেষ করব। সবাই খুব মনোযোগ দিয়ে একটু দেখবেন। দেখেন, বাংলা বাক্যকে ভেঙে ভেঙে ইংরেজি করার কৌশল। তবে শুধু এটা শিখলে হবে না, আগামী ক্লাসে এইটাও আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এইখান থেকে আমি যে বাক্যগুলো দেখাচ্ছি, আপনারা প্রত্যেকে 5টি করে বাক্য তৈরি করে খাতায় লিখবেন। যদি সম্ভব হয় আমার হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন, সম্ভব না হলে এটা রেডি করে রাখবেন, আমি আগামী ক্লাসে পড়াটা আপনাদের কাছ থেকে নিব। কেমন? আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। বাক্যটা অনেক বড়। এই বড় বড় বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। তো এগুলো কিভাবে করতে পারবো, আমরা সেই সিস্টেমটা একটু দেখব। এখানে একটা সূত্র মনে রাখতে হবে, প্রথমে সাবজেক্ট নিতে হবে আর ভার্ব নিতে হবে। এবং এখানেও একটা সহজ পদ্ধতি রয়েছে। বাংলাতে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব, এই দুই ভাই, এরা দুই প্রান্তে থাকে। যেমন আমি ছোট্ট একটা বাক্য বলি, আমি ভাত খাই। কি বললাম? আমি ভাত খাই। এটার আমি হচ্ছে সাবজেক্ট, এটা প্রথমেই রয়েছে, আর ভাত হচ্ছে অবজেক্ট বা কর্ম,
আর খাই এটা হচ্ছে ক্রিয়া, এটা কিন্তু একেবারে বাক্যের মাথায় শেষে বসেছে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। তো এই বাক্যটা কিভাবে করব? প্রথমে সাবজেক্ট এবং ভার্ব বসাবো। প্রথমে সাবজেক্ট আছে আমি, আর ভার্বটা একেবারে শেষে বসেছে চাই। এই দুজনকে আমি পাশাপাশি এনে বসালাম। আমি চাই, আই ওয়ান্ট। কি হবে? আমি চাই, আই ওয়ান্ট। দেখেন এই সাবজেক্ট এবং ভার্ব দেওয়ার পরে যতটুকু অংশ বাদ থেকে যাবে এইটা এই শেষের দিক থেকে করতে করতে প্রথম দিকে যেতে হবে। আপনার বাক্যটা খুব ইজিলি মিলে যাবে। কেমন? আমি চাই, আই ওয়ান্ট। এরপর কি? করতে। তো আমি আজকের ক্লাসের প্রথমেই দেখিয়েছিলাম করতে, খাইতে, যাইতে, উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, এই যে বাংলা ক্রিয়ার শেষে তয়েকারে তে এইটা থাকলে সেটাকে ইনফিনিটিভ বলে, অসমাপিকা। তাহলে করতে, ডু মানে হচ্ছে করা, আর করতে ইংরেজি হবে টু ডু। বাক্যটা কি হলো? আমি চাই করতে, আই ওয়ান্ট টু ডু। প্রথমে আমি পার্ট পার্ট করে দেখাবো, তারপর আমি একত্রে মানে একসঙ্গে করে দেখাবো। আমি চাই, এরপর দেখেন এই যে আমি এবং চাই সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। আর করতে কাজ ভালো একটি পূর্বে ঘুমানোর প্রতি রাতে, আমি উল্টা দিক থেকে সামনের দিকে যাব। তো কিভাবে করব? আমি চাই, আই ওয়ান্ট, করতে টু ডু, এরপর কি হবে? কাজ ভালো একটি। দেখেন আমি কিন্তু উল্টা দিক থেকে যাচ্ছি। কাজ ভালো একটি, এইটা কিন্তু শুনতে ভালো শোনা যায় না। কি বলবো? কাজ ভালো একটি। এইটা না বলে বলবো একটি ভালো কাজ। দেখেন বড় বড় অঙ্ক যেমন পার্ট পার্ট করে সুন্দর করে মিলানো যায়, উত্তরে চলে যাওয়া যায়, ইংরেজিটাও কিন্তু তাই। বড় বড় বাক্য ছোট ছোট করে অঙ্কের সূত্র মেলানোর মতো মেলানো যাবে। আমি চাই, আই ওয়ান্ট, করতে টু ডু, কাজ ভালো একটি, অর্থাৎ কি হবে? একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক। এই পর্যন্ত আমার হয়ে গেল। এরপর কি হবে? পূর্বে ঘুমানোর। তো এটা বলা যায় না, বলতে হবে ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। আর কোনটুক বাকি থাকলো? রাতে প্রতি। আমি কিন্তু পিছন দিক থেকে পড়তেছি, কিন্তু সাজাতে হবে। রাতে প্রতি বলা যাবে না, প্রতি রাতে, এভরি নাইট। এইবার এই খণ্ডিত অংশগুলো আমরা জোড়া লাগিয়ে দিব। আমি চাই, আই ওয়ান্ট, করতে টু ডু, একটি ভালো কাজ, আ গুড ওয়ার্ক, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং, প্রতি রাতে, এভরি নাইট। এইবার পুরো বাক্যটা আমরা জোড়া লাগিয়ে দিলাম। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। অর্থটা কি দাঁড়ালো? আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এরপরে সেকেন্ড যে বাক্যটা, হি ট্রাইজ টু কাম টু ক্লাস বিফোর অল এভরিডে। হি ট্রাইজ টু কাম টু ক্লাস বিফোর অল এভরিডে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। এই বাক্যটা আমি ঠিক যেভাবে বুঝিয়েছি, এখন আমি এটা বলবো না, আপনাদেরকে দিয়ে বলতে হবে। তো এই বাক্যটা এখন কে বলবেন? শ্যামল বাবু একটু বলবেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? একটু আনমিউট করেন তো। এটা পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে বোঝাতে হবে। হ্যাঁ, শুনতে পারছেন আমাকে প্লিজ? হ্যালো। হ্যাঁ, নমস্কার, ভালো আছেন? আচ্ছা, অনেকদিন আপনার সাথে কন্ট্যাক্ট হয় না, আমি ক্লাসের পরে কথা বলে নিব। তো এখন ক্লাসের ভিতরে আপনি এইটা একটু পড়বেন প্লিজ। আমি যেভাবে বাক্যটা বুঝিয়েছি এইভাবে আপনি একটু ভেঙে ভেঙে পড়েন। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। এটা একটু পড়েন তো, দেখেন সামনে দেখা যাচ্ছে যে সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। ইয়েস। He is trying to present in the class. না না না, এই যে এখানে দেখে দেখে বলেন, ওইভাবে না। আমি এখানে তো দেখা যাচ্ছে, এইভাবে পড়েন। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? Sir, হ্যাঁ, এই যে যেভাবে লেখা আছে আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে একটু পড়ুন। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। হ্যাঁ, He tries to come to the class before all everybody. ইয়েস।
তাহলে আমি এখানে আমি কিভাবে বুঝিয়েছিলাম? আমি এখানে, হ্যাঁ, তারপর বলুন, সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর স্যার নিচে দেখা যাচ্ছে না, একটু উপরে উঠাতে হবে। না, এখানে তো সবই দেখা যাচ্ছে, দেখেন এই যে উপরে উঠালাম, এবার বলেন। আমি এখানে যে সূত্রটা আপনাদেরকে ধরিয়ে দিয়েছি সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে। এই যে, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে, তাহলে কি হবে? হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল এভরিডে। বিষয়টা খুব সুন্দর করে একটু বুঝতে হবে যে সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। তাহলে সে চেষ্টা করে, হি ট্রাইস টু কাম, আসতে, ক্লাসে, টু দ্য ক্লাস, প্রতিদিন সবার আগে, বিফোর অল এভরিডে। কি হলো বাক্যটা? হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল এভরিডে। সে চেষ্টা করে আসতে, টু কাম, ক্লাসে, টু দ্য ক্লাস, প্রতিদিন সবার আগে, বিফোর অল এভরিডে। একই নিয়মে নিচে আরো কিছু বাক্য এখানে দেখাচ্ছি, যেমন আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং। শিখতে, টু লার্ন। নতুন কিছু, নিউ সামথিং। প্রতিদিন, এভরিডে। আই অ্যাম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। তারপর দেখেন, আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি ইংরেজি বই কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই আ গুড ইংলিশ বুক ফর লার্ন ইংলিশ। ফর লার্ন হবে না, ফরের পরে আইএনজি দিতে হবে। আই ওয়ান্ট টু বাই আ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখার জন্য, তাহলে আমি চাই, আই ওয়ান্ট, কিনতে, টু বাই। আমি চাই, আই ওয়ান্ট, কিনতে, টু বাই, একটি ভালো ইংরেজি বই, আ গুড ইংলিশ বুক, ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। তাহলে বাক্যটা কি হবে? আই ওয়ান্ট টু বাই আ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শেখার জন্য একটি ভালো ইংরেজি বই কিনতে চাই। দেখেন, এইটা আমি আপনাদের এই জন্য দিচ্ছি, বড় বড় বাক্যকে কিভাবে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট বাক্যে রূপান্তর করতে পারি। এর জন্য কিন্তু এই পিডিএফটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা মনে রাখবেন, একটা বাক্য তৈরি করতে গেলে যেমন ছোট ছোট বাক্যের প্রয়োজন হয়, তেমন বড় বড় বাক্যেরও কিন্তু প্রয়োজন হয়। আপনি শুধু বড় বাক্য তৈরি করতে চাইবেন, ছোট বাক্য শিখবেন না, এটা কিন্তু কখনো হয় না। আপনাকে কি করতে হবে? আগে ছোট ছোট বাক্য তৈরি করা শিখতে হবে। তারপর কি করবেন? তারপর আপনি বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। একবারে কিন্তু আপনি বড় বাক্যে যেতে পারবেন না। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে দেখিয়ে থাকি, আজকেও দেখাবো। যেমন দেখেন, এখানে আমি আপনাদের জন্য একটা ছোট্ট স্ট্রাকচার রেখেছি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি গিয়েছি। আপনাদের কাছে, কারো কাছে এটা সহজ মনে হতে পারে, আবার কারো কাছে কঠিন মনে হতে পারে। তো এই ছোট ছোট বাক্য থেকে আমরা বড় বড় বাক্য তৈরি করব। If you want to learn English, at first you have to make short sentence, then you will be able to make long sentence. আমি গিয়েছি, I have gone. তুমি গিয়েছো, you have gone. সে গিয়েছে, he has gone. এখন এই বাক্যগুলো যাদের কাছে সহজ মনে হয় তাদের আমি এই হোমওয়ার্কগুলো দিব। কি? আমি গিয়েছি, আমি কোথায় গিয়েছি? আই হ্যাভ গন টু স্কুল, আই হ্যাভ গন টু ইউনিভার্সিটি, আই হ্যাভ গন টু ফিল্ড, আই হ্যাভ গন টু মার্কেট। এই এই বাক্যগুলোকে আবার নেগেটিভ করা যায়। আমি যাইনি, আই হ্যাভেন্ট গন। হ্যাভ নটকে কি বলবো? হ্যাভেন্ট। তো এখানে যা লেখা আছে ঠিক এইগুলো একটু পড়তে হবে। তারপর আমি নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সব কিছুই দেখাবো। আচ্ছা, পারভিন আপা একটু পড়বেন প্লিজ, একটু আনমিউট করেন তো। ক্যান ইউ হেয়ার মি? জি স্যার। হ্যাঁ, এই বাক্যগুলো একটু পড়েন তো, এখানে ঠিক যা যা লেখা আছে এটাই পড়বেন। নিশ্চয়ই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ পড়া পড়ুন। হচ্ছে স্যার? হ্যাঁ অবশ্যই, আমি গিয়েছি, তুমি গিয়েছো, সে গিয়েছে। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, শি হ্যাজ গন। হ্যাঁ, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। হ্যাঁ, আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। সে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড। আমরা সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড। তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। তারা সাহায্য করেছে, দে হ্যাভ হেল্পড। আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড।
তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড, সে রান্না করেছে, শি হ্যাজ কুকড। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, না আমি আর দেখাবো না এখন। এই যে আমি গিয়েছি, আই হ্যাভ গন, তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। এখানে মাত্র কয়েকটা ভার্ব দেখা যাচ্ছে, গন, ইটেন, হেল্পড, হ্যাঁ, কুকড, এই যে কয়েকটা ভার্ব। এখন আপনাকে কি করতে হবে? নতুন নতুন ভার্ব আনতে হবে। যদি বলা হয় আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড, কি হবে? আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। যদি বলা হয় আমি লিখেছি, তখন কি হবে? আই হ্যাভ I have written. আই হ্যাভ রিটেন। যদি বলা হয় আমি দেখেছি, আই হ্যাভ ওয়াচড, হ্যাঁ। আই হ্যাভ ওয়াচড। যদি বলা হয় আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন, আই হ্যাভ গিভেন। যদি বলা হয় আমি কিনেছি, আই হ্যাভ বট, হ্যাঁ। কি হবে বলেন? আই হ্যাভ বট। এরপর দেখেন, এই বাক্যগুলোকে চাইলে আপনি এখন ভিন্নভাবে নিয়ে যেতে পারেন। কিভাবে? আমি গিয়েছি, তুমি গিয়েছো, এরপর বলছে দেখেন ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। যদি বলা হয় তুমি খেয়েছো, তখন কি হবে? ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন। তুমি এসেছো, ইউ হ্যাভ খাম। তুমি বুঝতে পেরেছো, ইউ হ্যাভ আন্ডারস্টুড। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড, ইউ হ্যাভ কুকড। এখন যদি বলা হয় তুমি ভাত রান্না করেছো, ইউ হ্যাভ কুকড রাইস। তুমি বিরিয়ানি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড বিরিয়ানি। সে বিরিয়ানি রান্না করেছে, হি হ্যাজ কুকড বিরিয়ানি। সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন, সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। এইটাকে যদি নেগেটিভ বলি, ইউ হ্যাভেন্ট গন। দেখেন এই যে নিচেই, তুমি যাওনি। যদি বলি তুমি খাওনি, ইউ হ্যাভেন্ট ইটেন। তুমি আসোনি, ইউ হ্যাভেন্ট খাম। আইভি আপু একটু পড়েন তো, এগুলো নেগেটিভগুলো একটু পড়েন তো, এগুলো নেগেটিভগুলো একটু পড়বেন প্লিজ। হ্যাঁ, আইভি আপু পড়েন। হ্যালো, আমাকে কি শুনতে পারছেন? প্লিজ কে পড়বেন বাক্যগুলো? শুনতে পাচ্ছি তো আমরা। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অনেকে তো আমার কি নেটওয়ার্কের সমস্যা? আমার কথা কি কখনো কাটা কাটা আসছে? স্যার আপনার সবকিছু ক্লিয়ার আছে, একদম ঠিক আছেন আপনি। আচ্ছা আচ্ছা, না তবে অনেক সময় হয় কি, নেটওয়ার্কের সমস্যা থাকলে আমি হয়তো একটানা কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, কিন্তু আপনাদের অনেক সময় আমি সাড়া না পেলে তখন বুঝে নিব যে আমার নেটওয়ার্কের সমস্যা হয়তো বা। আমাকে যেহেতু শুনতে পারছেন, আইভি আপু প্লিজ শুনতে পারছেন? আচ্ছা, ওনারই হয়তো নেটওয়ার্কের সমস্যা। পরবর্তীতে দেখি এখানে আর কে পড়তে পার, বিলকিস আপা শুনতে পাচ্ছেন প্লিজ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বাক্যগুলো তাহলে নেগেটিভ গুলো আপনি একটু পড়বেন প্লিজ। স্যার হচ্ছে যে তুমি যাওনি, ইউ হ্যাভেন্ট গন। হ্যাঁ, এটা গন বলতে হবে, তুমি গন না, গন। হ্যাঁ, তুমি খাওনি, দেখেন ব্র্যাকেটের ভার্ব গুলো ব্যবহার করতে হবে। হ্যাভেন্ট ইটেন। ইটেন, তুমি আসোনি, তুমি আসোনি, ইউ হ্যাভেন্ট কাম। তুমি বুঝতে পারোনি। তুমি বুঝতে পারোনি, ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড। হ্যাঁ তুমি লেখনি, ইউ হ্যাভেন্ট রিটেন। হ্যাঁ, তুমি রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুক। কুকড। এইবার এই বাক্যগুলোকে আপনি একটু বড় করবেন। তুমি ভাত রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুকড রাইস, কুড ফুড বা রাইস। তুমি রাইস। তুমি তরকারি রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুকড কারি, কুকড কারি। এবার আসেন, তুমি লেখনি, তুমি চিঠিখানা লেখনি, ইউ হ্যাভেন্ট রিটেন দ্য লেটার, রিটেন দ্য লেটার। হ্যাঁ, তারপর বলেন এখানে আরো কি কি করা যায়। নিজে নিজে বলতে হবে, আমি এগুলো দেখাবো না, এখন আপনাকে নিজে নিজে করতে হবে। রিটেন হ্যাঁ, তো গেল। ইউ ইউ হ্যাভেন্ট প্লেড ক্রিকেট। ক্রিকেট, থ্যাংক ইউ, নতুন একটা বাক্য বলেছেন, আরো কিছু বলেন। ইউ হ্যাভেন্ট ওয়ার্ক ইউ ইন হ্যাভেন্ট অফিস। ওয়ার্কড, হ্যাঁ বলেন। ইউ হি হ্যাভেন্ট ওয়ার্ক ইন অফিস স্যার। হ্যাঁ, এটা বলা যায়। এটা বলতে হবে হি হ্যাভেন্ট, বলা যায় না হি হ্যাজেন্ট। এটাকে কি বলতে হবে? ও হি তে হ্যাজেন্ট। হ্যাঁ, হ্যাজ ওখানে দেখেছিলাম যে হি হ্যাজ। তারপর বলেন। ইউ হ্যাভেন্ট ওয়ার্ক ইন ফিল্ড। হ্যাঁ, এইগুলো আমি চাচ্ছি কি একটু দ্রুত বলা শিখতে হবে। আমি যে স্ট্রাকচারটা দেখালাম, যেমন এইভাবে বলতে হবে,
তুমি যাওনি, ইউ হ্যাভেন্ট গন। তুমি খাওনি, ইউ হ্যাভেন্ট ইটেন। তুমি খাবারটি খাওনি, ইউ হ্যাভেন্ট ইটেন দ্য ফুড। তুমি ভাত খাওনি, ইউ হ্যাভেন্ট ইটেন রাইস। সে ভাত খায়নি, হি হ্যাজেন্ট ইটেন রাইস। সে স্কুলে যায়নি, হি হ্যাজেন্ট গন টু স্কুল। এটা যখন আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন তখন দেখবেন আপনার জড়তাটা কেটে যাবে। আপনি দেখে দেখে বলেন, সমস্যা নেই। এরবার আপনি ইন্টারোগেটিভ বলবেন, প্রশ্নবোধক। তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন। হ্যাভ ইউ গন? তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন। খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাঁ তুমি তুমি এসেছ? হ্যাঁ। তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম। হ্যাভ ইউ কাম? হ্যাঁ তুমি কি বুঝেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যাঁ তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? হ্যাঁ। তুমি কি রান্না করেছো? হ্যাভ ইউ কুক? হ্যাভ ইউ কুকড। তুমি কি ভাত রান্না করেছো? হ্যাভ ইউ কুকড রাইস। তুমি কি তুমি কি তরকারি রান্না করেছো? হ্যাভ ইউ কুকড কারি। পারি? তুমি কি বিরিয়ানি রান্না করেছো? হ্যাভ ইউ কুকড বিরিয়ানি। বিরিয়ানি? অথবা তুমি কি বিরিয়ানি তৈরি করেছো, প্রস্তুত করেছো? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ, তাহলে আমি প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমাদের সবার ভার্বে দুর্বলতা। এই যে যেমন একটা নতুন শব্দ বললাম প্রিপেয়ার্ড, এটা আপনারা জানেন, কিন্তু এই নতুন নতুন ভার্ব এখানে আনতে হবে। নতুন নতুন ভার্ব এনে নতুন নতুন বাক্য তৈরি করা শিখতে হবে। এইটা যখন আমরা পারবো তখন আমাদের ইংলিশে ফ্লুয়েন্সিটা চলে আসবে। তো মিল্কি চাপার পরে দেখি আর কে কে পড়তে চাচ্ছেন এই বাক্যগুলো। এইভাবে একটু পড়তে হবে। হ্যাঁ, কে পারবো আমরা পড়তে? আর কেউ পড়বেন? উইলিংলি পড়তে হবে। হ্যাঁ, রুমা আপা পড়েন। দীর্ঘদিন পর যেহেতু আজকে আপনাদের সাথে ক্লাসে যোগদান করেছি, রুমা আপা পড়েন এখানে। এইটা পড়বেন আপনি। আপনি পড়বেন হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তুমি কি যাওনি আপা? স্যার শুনি না, হ্যাঁ হ্যাঁ, একটা কাজ বুঝতে পারি করবেন না। প্লিজ। ঠিক আছে স্যার। হ্যাঁ, আপনি এটা পড়বেন, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, এটা আপনি পড়বেন। তবে তার আগে এখানে আপনাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এইগুলো আপনি একটু বড় বড় করে বলবেন। যেমন তুমি কি যাওনি, তুমি কি ঢাকায় যাওনি, তুমি কি ঠাকুরগাঁও যাওনি, তুমি কি খুলনায় যাওনি, তুমি কি নিউ ইয়র্ক যাওনি। এরপর দেখেন তুমি কি আসোনি। এই সাবজেক্ট বারবার তুমি বলতে বলতে এটা আমাদের আর ভালো লাগছে না। তখন বলবেন তারা কি খায়নি, তারা কি যায়নি, তারা কি চিঠিখানা লেখেনি। অর্থাৎ আপনি এখানে বাক্যগুলো আপনার মতো করে, ও একটু বানাই বানাই বলবো। ইয়েস, একটু তৈরি করে করে বলেন। হ্যাঁ বলুন। আচ্ছা, তুমি কি যাওনি? হ্যাভেন্ট ইউ গন? তুমি কি গতকাল যাওনি? হ্যাভেন্ট ইউ গন ইয়েস্টারডে? তুমি কি খাওনি? হ্যাভেন্ট ইউ ইট? না, এটি তো হবে, এটা হ্যাঁ, হ্যাভেন্ট ইউ ইটেন এটা দিবেন। হ্যাঁ, ইটেন। হ্যাঁ, সে কি যায়নি? হ্যাজেন্ট হি গন? সে কি ঢাকায় যায়নি? হ্যাজেন্ট হি গন টু ঢাকা? তারপরে গুলো কি পড়বো? অবশ্যই পড়বেন। আচ্ছা, ইয়েস আই হ্যাভ গন। হ্যাঁ আমি গিয়েছি। ইয়েস আই হ্যাভ গন টু ঢাকা। হ্যাঁ আমি ঢাকা গিয়েছি। নো আই হ্যাভেন্ট গন ইয়েস্টারডে। নো, আমি গতকাল যাইনি। ইয়েস হি হ্যাজ গন। হ্যাঁ সে গিয়েছে। নো হি হ্যাজন্ট গন ইয়োর হাউস। না সে তোমাদের বাড়ি যায়নি। নো হি হ্যাজন্ট ইট, না নো হি হ্যাজন্ট ইটেন। হ্যাঁ, না সে খায়নি। নো হি হ্যাজন্ট ড্রাইভেন। না সে গাড়ি চালায়নি। না এবার সে চালায়নি। এগুলো একটু বলেন, ডাব্লিউএইচ দিয়ে বলেন। হোয়াই হ্যাভ ইউ গন, কেন আচ্ছা, তুমি গিয়েছো, কেন তুমি ঢাকায় গিয়েছো। হ্যাঁ, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, তাই? ইয়েস, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হোয়াই হ্যাভ ইউ গন? তুমি কেন তুমি গিয়েছো? হ্যাঁ হোয়াই হ্যাভ ইউ কাম? হ্যাঁ। কেম কাম কাম। কাম হ্যাঁ, কেম কাম, কামের কিন্তু তিনটা ফর্ম। প্রথমটা শেষেরটা একই, মাঝখানেরটা একটু আলাদা। কাম কেম কাম। হ্যাঁ হ্যাঁ। তারপর হোয়াই হ্যাজ হি গন? হ্যাঁ সে কেন সে গিয়েছে? হ্যাঁ তারপর হচ্ছে হোয়াই হ্যাজ হি গন? হোয়াই হ্যাজ হি কাম? হোয়াই হ্যাজ হি ইটেন? হ্যাঁ। হোয়াই হ্যাজ হি এটা কি আর বলতে পারি না। তারপরে হচ্ছে হোয়াই হ্যাজ হি গন টু আমেরিকা? আমেরিকা, হবে ইয়েস। স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। কেন সে আমেরিকায় গিয়েছে? কেন সে আমেরিকা গিয়েছে? গিয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? আচ্ছা, এই তুমি বাক্যটা কি কেন হবে বলেন তো? এসেছো?
এই বাক্যটা আপনি বলেছেন যে কেন সে আমেরিকায় গিয়েছে, হোয়াই হ্যাজ হি গন টু আমেরিকা। এই বাক্যটাকে আমি যদি বলি কেন সে আমেরিকায় গিয়েছিল, তখন কি হবে? Why has he, now, why he went to America? বাক্যটা একটু ভুল হয়ে গেল আপা। হোয়াই ডিড হি গো টু আমেরিকা, হোয়াই ডিড হি, বুঝতে পেরেছেন? হ্যাঁ। ইয়েস, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে প্রশ্ন করতে গেলে ডিডের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? ডিডের ব্যবহার। তারপরে আপনি এটা শেষ করেন, এখানে আর কেউ কাটবো না। হোয়াই হ্যাভেন্ট ইউ গন, কেন তুমি, You gone. হ্যাঁ তুমি কেন যাওনি? কেন তুমি যাওনি? হ্যাঁ তারপরে why hasn't he gone? হ্যাঁ কেন সে যায়নি? হ্যাঁ। Why hasn't he came? না come. হ্যাঁ Come. Why hasn't he come? কেন সে আসেনি বা যায়নি? কেন সে যায়নি? হ্যাঁ, why hasn't he come to class? ক্লাস, হ্যাঁ হ্যাঁ। আমি ঠিক এইটাই চাচ্ছিলাম যে বাক্য বড় করে করে বলা শিখতে হবে। সবাই রুমা আপাকে একটু ফলো করেন, আমি আপনাদেরকে সবাইকে দিয়ে এইটা করাবো, সবাই পারবেন। স্যার, দুদিন পর মনে হয় কি জড়তা চলে আসছে আমার। হ্যাঁ হ্যাঁ, না জড়তা চলে আসবে না, দেখবেন 2টা 3টা ক্লাস করেন, 2টা 3টা ক্লাসের ভিতরেই আপনি আগের সেই পর্যায়ে পৌঁছায় যাবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে দেখেন এই বাক্যগুলো আমি সবাইকে দিয়ে পড়াতে চাচ্ছিলাম। এরপর একটা বাক্য পড়বো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হেল্প দিয়ে পড়বো। তুমি সাহায্য করেছো, তুমি সাহায্য করনি, তুমি কি সাহায্য করেছো, তুমি কি সাহায্য করনি। এই বাক্যগুলো কে পড়তে পারবে? টুসু একটু পড়ো তো। অদ্রিতা প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? দ্রুত পড়তে হবে, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ Yes. হ্যাঁ, দ্রুত পড়ো এগুলো। তুমি কি সাহায্য করেছো, হ্যাভ ইউ হেল্পড? You have helped. হ্যাঁ You haven't helped. হ্যাঁ, না বাংলাটা বলতে হবে প্লিজ, বাংলাটা বলো। ইউ হ্যাভ হেল্পড, তুমি সাহায্য করেছো। You have helped. তুমি কি সাহায্য করেছো? হ্যাঁ You haven't helped. তুমি কি সাহায্য করনি? Have you helped? তুমি কি সাহায্য করেছো? Haven't you helped? তুমি কি সাহায্য করনি? Yes, I have had helped. হ্যাঁ, আমি সাহায্য করেছি। No, I haven't helped. না, আমি সাহায্য করিনি। Why have you helped? তুমি কেন তুমি সাহায্য ভুল করেছো? হচ্ছে মনে হচ্ছে, আমার একটু ভুল হচ্ছে, হ্যাঁ, আগে কোথায়? আগে পরে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা। আচ্ছা এইখান থেকে আবার পড়ো তো, হ্যাভেন্ট ইউ হেল্পড, তুমি কি সাহায্য করনি। তারপর পড়ো ইয়েস আই হ্যাভ হেল্পড। Yes, I helped. I have helped. হ্যাঁ আমি সাহায্য করেছি। করেছি। No, I haven't helped. আমি সাহায্য করিনি। Why have you helped? কেন তুমি সাহায্য করেছো? Why haven't you helped? কেন তুমি সাহায্য করনি? How have you helped? কিভাবে তুমি সাহায্য করেছো? থ্যাংক ইউ। এখন এইখানে সবার জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, এটা করে রাখা লাগবে না, আগামী ক্লাসে ইনস্ট্যান্টলি বলতে হবে। কিভাবে বলবেন? এখানে আমি একটা ভার্ব বেছে নিয়েছি হেল্প, এইটাকে আমি ইডি যুক্ত করেছি হেল্পড, কিন্তু আগামী ক্লাসে এখানে আমি কুক দিতে পারি, এখানে আমি মুভ দিতে পারি, এখানে আমি ক্যাচ দিতে পারি, এখানে রাইড দিতে পারি। যেমন এখানে যদি কুক দিয়ে বলি তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। তুমি রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুকড। তুমি কি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করনি, হ্যাভেন্ট ইউ কুকড। হ্যাঁ আমি রান্না করেছি। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাভ ইউ কুকড রাইস, তুমি কি ভাত রান্না করেছো। আমি রুমা আপাকে বললাম যে আপা আমি আপনার বাসায় বেড়াতে আসতেছি, আপনি কি ভাত রান্না করেছেন। বলছেন ইয়েস আই হ্যাভ কুকড রাইস, ইয়েস আই হ্যাভ কুকড বিরিয়ানি, ইয়েস আই হ্যাভ কুকড কারি। আমি ভাত রান্না করেছি, আমি তরকারি রান্না করেছি। অর্থাৎ ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যে কথাগুলো আমরা বাংলায় বলি, এই কথাগুলো যেদিন আমরা ইংরেজিতে কনভার্ট করা শিখব, সেই দিন আমাদের সফলতাটা ধরা দিবে। তো এখানে আমরা বিভিন্ন ভার্ব ব্যবহার করে, দেখেন আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে অনেক আলোচনা করেছি এবং 3 থেকে 4টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। প্রত্যেক দিন আমরা মাত্র 5টা করে রুল যদি পড়ি এবং এই রুলগুলো থেকে আগামী ক্লাসে আপনারা কি শিখলেন, এইটা আমি আবার ফিডব্যাক নিব, আপনাদেরকে দিয়ে কথা বলাবো। আমি আরও একটা হোমওয়ার্ক দিয়ে রাখবো, যদি সম্ভব হয় আপনারা করে রাখবেন। সেটা কি? বর্তমান সময়ে শীতকাল চলছে, উইন্টার সিজন। তো এই উইন্টার সিজন নিয়ে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। কেউ আসি আমরা এখানে শীতকাল ভালোবাসি, আবার কেউ আসি শীতকাল ভালোবাসি না। তো সব মিলিয়ে শীত ঋতুটা কেমন, হোয়াট ইজ উইন্টার সিজন, এইটা নিয়ে কেউ আবার উইন্টার মর্নিং ভেবে নেবেন না। উইন্টার মর্নিং সম্পর্কে আপনি এই প্যারাগ্রাফের ভিতরে কিছু কিছু লিখতে পারবেন,
কিন্তু টোটাল শীত ঋতু নিয়ে, উইন্টার সিজন নিয়ে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন আগামী ক্লাসে দিতে হবে। সবাই এটা একটু খাতায় লিখে রাখেন। মেইন পড়াটা থাকবে হচ্ছে প্রেজেন্টেশন অ্যাবাউট উইন্টার সিজন। ইউ হ্যাভ টু গিভেন আ প্রেজেন্টেশন ইন উইন্টার সিজন। এটা সবাই একটু মনে রাখবেন। তো আজকের ক্লাসটা